হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর লম্ব বৃত্তাকার চং নিয়ে আলোচনা করব। লম্ব বৃত্তাকার চং অথবা রাইট সার্কুলার সিলিন্ডার। তাহলে চং তো আমরা অনেকগুলোই দেখেছি। তাহলে চংয়ের উদাহরণ হচ্ছে আমাদের বাড়িতেই যেমন দেখি গ্লাস একটা চং, জার এটাও একটা চং। তাহলে চং তো অনেক ধরনের হয়, এটাও একটা চং। চিত্রতে যে আঁকছি আমি এটাও মানে কোনো একটা ফাঁপা বা গোলাকার থাকবে এবং লম্বা হবে, এটা হচ্ছে চং। মানে উপরে গোলাকার যত থাকবে নিচে গোলাকারটা সেমই থাকবে, এগুলোকে বলা হয় চং। কিন্তু আমাদের আছে লম্ব বৃত্তাকার চং। তার মানে লম্ব বৃত্তাকার চং কখন বলবো একটা চংকে? না, চংটা হবে ভূমির সাথে যখন চংটা লম্ব হয়ে থাকবে, মানে ভূমির সাথে যখন চংটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার চং। তাহলে লম্ব বৃত্তাকার চং কী কী আছে? লম্ব বৃত্তাকার চংয়ের হচ্ছে 3টা তল। উপরে এই যে একটা তল, নিচে আর একটা তল, আর একটা যে সাইডে গোলাকার যা আছে সেটা একটা তল। তাহলে চংয়ের আমাদের সিলেবাসে শুধু ওখানে চং লেখা থাকতে গেলে আমরা ধরে নেব সেটা লম্ব বৃত্তাকার চংই আছে। আমাদের বইয়ে যতগুলো প্রবলেম আছে সবগুলোই লম্ব বৃত্তাকার চং আছে। তার মানে কি ভূমির সাথে সবগুলো 90 ডিগ্রি করেই থাকবে। এইখানে যে চিত্র আগে দুটো এঁকেছি এইরকম কোনো চংয়ের অঙ্ক নেই, বা আমাদের সিলেবাসে এইরকম চং সম্পর্কে নেই। তাহলে আমরা ওখানে লেখা না থাকলেও আমরা ধরে নেব সেটা লম্ব বৃত্তাকার চং। তাই আমি প্রশ্নে সবটা চং দিয়েই লেখাচ্ছি, লম্ব বৃত্তাকার আর লিখছি না। তাহলে চংয়ের আমরা 3টা তল জানি, 3টি তল। চংয়ের 3টি তল থাকে। তলগুলো কেমন? এই যে নিচে যেটা আছে এই গোলাকার অংশটা বৃত্তের মতো যেটা আছে সেটা হচ্ছে সমতল থাকে, আর উপরে যেটা থাকে এই গোলাকার অংশটা এটাও একটা সমতল। তাহলে চংয়ের দুটি সমতল এবং পাশে যেটা আছে সেটা হচ্ছে বাঁকানো থাকে। ধরে নাও এই পেনটাই একটা চংয়ের মতো, ধরে নাও এখান থেকে এইটুকুটা একটা চং যদি খুলে দেওয়া হয়, তাহলে পাশে একটা এই যে গোলাকার অংশটা আছে এটা হচ্ছে বক্রতলের মতো আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে বক্রতল। তাহলে দুটো সমতল এবং একটি বক্রতল। তাহলে এখানে একটা আমরা চংয়ের চিত্র এঁকে নিচ্ছি। এই চংটার ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ, ভূমি আর উপরেরটা সবসময় একই হয়, ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, এবং চংটির উচ্চতা হয়ে যাচ্ছে এইচ। তাহলে এইখানে যে দুটো পড়লাম আমরা চংয়ের 3টা তল বা চংয়ের কোটি তল থাকে, এটা ছোট প্রশ্নের জন্য আসতে পারে। আর চংয়ের দুটি সমতল এবং একটি বক্রতল, এটা হচ্ছে এমসিকিউ শূন্যস্থান পূরণ ঠিক ভুলের জন্য। তাহলে চংয়ের ব্যাসার্ধ সমান আর একক ধরে নিচ্ছি আমরা। চংয়ের উচ্চতা সমান এইচ একক। চংয়ের ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে চংটার পাশের দিকে যেটা আছে এই পাশের ক্ষেত্রফলটা কত আমরা জানব। তাহলে চংয়ের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল
বা এটাকে বক্রতলও বলা হয়। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2πr গুণিত h বর্গ একক। তাহলে চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল 2πrh বর্গ একক। 4 নম্বর, চোঙের উচ্চতা, চোঙের আয়তন, তার মানে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কখন বের করব? যখন এই চোঙটার পাশের দিকে হয়তো কালার করতে হবে বা একটা ফাঁপা জার তৈরি করতে বা ড্রাম তৈরি করতে কতটা পার্শ্বতল ক্ষেত্রফল, তখন আমরা পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বের করব। আর চোঙের আয়তন মানে এই চোঙের ভিতরে কতটা জায়গা আছে, চোঙের ভিতর বা গ্লাসের ভিতরে কতটা জল ধরবে, কোনো একটা গ্লাসে কতটা জল ধরবে, সেটা হচ্ছে চোঙের আয়তন। তাহলে চোঙের আয়তন সমান হয়ে যাচ্ছে πr² গুণিত h ঘন একক। এই চোঙটা হচ্ছে কীরকম, দুই মুখ খোলাও থাকতে পারে, আবার দুই মুখ বন্ধ থাকতে পারে, এক মুখ খোলাও থাকতে পারে। তাহলে আমরা এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তার মানে একটা মুখ খোলা আছে আর একটা মুখ বন্ধ আছে। এক মুখ খোলা বলতে বোঝায় একটা মুখ খোলা আছে এবং একটা মুখ বন্ধ আছে। তাহলে এই চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কী করে করতে হবে না, পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে নিচে যে তলটা আছে সেটা যোগ করতে হয়। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি 2πrh, আর নিচে যেই এই তলটা আছে এটা হচ্ছে বৃত্তের মতো থাকবে সম্পূর্ণ, তাহলে নিচেরটা হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফল বা ভূমিটা থাকবে বৃত্তের মতো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh প্লাস ভূমির ক্ষেত্রফল, ভূমিটা হচ্ছে বৃত্তাকার যেহেতু থাকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে πr² বর্গ একক। তাহলে এখান থেকে আমরা পাই আর কমন নিলে হয়ে যাচ্ছে পাই আর কমন নিয়ে নিলে এখানে থাকছে 2h প্লাস r বর্গ একক। এবার এক মুখ খোলা হয়ে গেল, এবার দুই মুখ বন্ধ চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে সেটা আমরা দেখছি। দুই মুখ বন্ধ চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা যদি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলা হয়, কোনো একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝানো হয় কি দুই মুখ বন্ধ চোঙের ক্ষেত্রফলই বোঝানো হয়। আর যদি এক মুখ খোলা থাকে তখন সেটা প্রশ্নে লেখা থাকবে এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলা। আর যদি একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া থাকে তাহলে আমরা সবসময় ধরে নেব সেটা দুই মুখ বন্ধ চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দুই মুখ বন্ধ চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে না, চোঙের তিনটে তল থাকে, তাহলে একটা পার্শ্বতল আর দুটো হচ্ছে সমতল। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল আর যোগ উপরের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল আর উপরের ক্ষেত্রফল সমান হয়ে যায়, মানে একই রকম থাকে, তাই পার্শ্বতলের ক্ষেত্রফল গুণিত ভূমির ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে দুই মুখ বন্ধ চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh প্লাস ভূমির ক্ষেত্রফল দুই গুণিত ভূমির ক্ষেত্রফল, যেহেতু দুটো ভূমির রকম থাকে তাহলে দুই গুণিত ভূমির ক্ষেত্রফল πr² বর্গ একক।
তাহলে দুই মুখ বন্ধ চঙের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2πr প্লাস 2πr স্কোয়ার। তাহলে এখান থেকে 2πr কমন নেওয়া যাচ্ছে, তাহলে 2πr কমন নিয়ে নিলে h প্লাস r বর্গ একক। তাহলে আমরা দুই মুখ বন্ধ চঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবো, 2πr গুণিত h প্লাস r। কী করে হচ্ছে এটা দেখানোর জন্য আমরা এটা করলাম। আমরা সূত্রটা মনে রাখবো এই সূত্রটা, আর এক মুখ খোলা চঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবো এইটা। এবার 7 নম্বর, এখন একটা অন্য চিত্র নিয়ে নিচ্ছি। ফাঁপা একটা চং, ধাতব ফাঁপা একটা চং। তোমরা দেখেছো লোহার একটা পাইপ থাকবে, ভেতরে ফাঁকা থাকে কিন্তু সেটা পুরু থাকে। ফাঁপা চংটা কিছুটা পুরু থাকে। তাহলে একটা কি বাইরের ব্যাসার্ধ থাকে আর একটা ভেতরের ব্যাসার্ধ থাকে। বাইরের ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি আমরা R1, আর বা এটাকে বলা হয় বহির ব্যাসার্ধ, আর ভিতরের দিকে যেটা ব্যাসার্ধ থাকে সেটাকে ধরে নিচ্ছি অন্ত ব্যাসার্ধ মানে R2। তাহলে এই রকম পাইপের বা এটাও চঙের মতোই থাকে। তাহলে এই রকম চঙের তৈরি করতে কতটা ধাতুর প্রয়োজন হয় বের করার সূত্র জানতে হবে। তাহলে ফাঁপা পুরু চঙের ফাঁপা পুরু চঙের বহির ব্যাসার্ধ সমান R1 একক এবং অন্ত ব্যাসার্ধ সমান R2 একক। তাহলে এই রকম চঙের চং তৈরি করতে কতটা ধাতুর প্রয়োজন হবে। তাহলে এইরকম একটা চং আছে, এটাতে কতটা ধাতু আছে, তাহলে কি করতে হবে না এই চঙের আয়তনটা বের করে নিতে হবে। আয়তনটা কি করে বের করব, বাইরের দিকে যে একটা চং আছে এই চঙের আয়তন থেকে ভিতরে যদি এইটুকু একটা চং ধরে নেওয়া হয়, তাহলে এই বাইরের চং থেকে ভিতরের চঙের আয়তনটা বিয়োগ করতে গেলেই হয়ে যাবে। তাহলে অতএব ফাঁপা চঙের আয়তন সমান, তাহলে কি করে বের করব, একটা বাইরের চং ধরে নিচ্ছি, তাহলে এটা ফাঁপা একটা অন্যরকমভাবে ধরে নিচ্ছি। এটা একটা ভিতরে একটা চং আছে, তার মধ্যে আর একটা এইটুকুটা চং আছে। তাহলে এই পুরোটা চং থেকে এই ভিতরের চঙের আয়তন থেকে এই ভিতরের চঙের আয়তনটা যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে এর মধ্যে এইটুকুটাতে মানে কতটা পদার্থ আছে সেটা আমরা জানতে পারবো। তাহলে ফাঁপা চঙের আয়তন সমান হয়ে যাচ্ছে চঙের আয়তন মানে বাইরের চঙের আয়তন হয়ে যাচ্ছে পাই R1 স্কোয়ার H, এটার উচ্চতা Hই হচ্ছে, মাইনাস পাই R2 স্কোয়ার গুণিত H ঘন একক সমান। এখান থেকে আমরা পাই আর H কমন নিয়ে নিচ্ছি, পাই কমন নিয়ে নিলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার গুণিত H ঘন একক। এবার ফাঁপা চঙের বাইরের এবং ভিতরের বক্রতলের ক্ষেত্রফল। ফাঁপা চঙের বাইরের এবং ভিতরের পার্শ্বতল বা বক্রতলের মোট ক্ষেত্রফল। বক্রতল বা পার্শ্বতলের মোট ক্ষেত্রফল সমান মানে বাইরের বক্রতলের ক্ষেত্রফল যোগ ভিতরের বক্রতলের ক্ষেত্রফল। বাইরের বক্রতল হবে যখন 2πr H,
তাহলে আর এর মান হয়ে যাবে R1, 2 পাই R1 H প্লাস ভিতরের বক্রতল হয়ে যাবে 2 পাই RH, ওখানে আর এর মান R2 হয়ে যাবে 2 পাই R2H বর্গ একক। 2 পাই আর H কমন নিলে 2 পাই আর H কমন নিলে R1 প্লাস R2 গুণিত H বর্গ একক। তাহলে ফাঁপা চোঙের বাইরের এবং ভিতরের পার্শ্বতলের মোট ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2 পাই গুণিত R1 প্লাস R2 গুণিত H। এবার ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে বলা হয় তখন কী হবে, বাইরের ক্ষেত্রফল যোগ ভিতরের মানে বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ ভিতরের পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ এই যে এইগুলো বাইরের দিকে বাইরের ক্ষেত্রফল এটা আছে যোগ আর এটা হয়ে যাবে। তাহলে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে বাইরের এবং ভিতরের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এটা 2 পাই R1 প্লাস R2 গুণিত H প্লাস এইটুকুটা এই বৃত্তাকারের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে বাইরের বৃত্ত থেকে ভিতরের বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করলে হয়ে যাবে। আর দুই দিকে যেহেতু আছে 2 দিয়ে গুণ পাই, তাহলে বাইরের বৃত্তের ক্ষেত্রফল পাই R স্কোয়ার আর পাই R1 স্কোয়ার আর ভিতরের বৃত্তের ক্ষেত্রফল পাই R2 স্কোয়ার। তাহলে পাই কমন নিয়ে নিলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার বর্গ একক। সবগুলো সূত্র তোমাদের মুখস্থ করে নিতে হবে। কি করে সূত্রগুলো হচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরের ভিডিওতে আমি লম্ববৃত্তাকার চোঙের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।